মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে এক বড় ক্রিমিনাল মাস্টার মাইন্ডকে এবার কিন্তু ফাইনালি গ্রেপ্তার করা হয়েছে। ফাইনালি সেই ব্যক্তি শ্লীলতাহানি, দুর্নীতি, তোলাবাজির মাস্টার মাইন্ড। আর সেই ব্যক্তিটি কে, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে তিলোত্তমাকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে দেব। প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার ব্যাপারে, আরজি কর ব্যাপারে এই যে যাদের যাদের মনে রয়েছে বিরাট বড় প্রশ্ন যে সিবিআই কেন কাজ করছে না বা সিবিআই কেন একটা জায়গায় আটক হয়ে রয়েছে, আপনাদেরকে প্রথমত বলি যে আপনাদের কি কোথাও মনে হয়েছে যে সিবিআই, আমরা জানি সিবিআই কিন্তু কেন্দ্রের, তাই না, কেন্দ্র সিবিআইকে পরিচালিত করে, কিন্তু এই যে বর্তমান রাজ্য সরকার মানে বিজেপি সরকার আসার পরেও, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরেও কেন সিবিআই কাজ করছে না, কেন সিবিআই একটা জায়গায় স্টপ আছে, কেন সিবিআই আসল মাথাকে ধরতে পারছে না? যেখানে আবেশ ব্যানার্জির নাম সর্বসম্মুখে এসেছে তারপরেও কেন আবেশ ব্যানার্জির কাছে সিবিআই পৌঁছাতে পারছে না? এখানে আপনাদের মনে হচ্ছে না যে এই যে মানে বিজেপি সরকার বা এই যে ডবল ইঞ্জিন সরকার, যেখানে মোদি বা কেন্দ্র নাকি সিবিআইকে পরিচালিত করছে, তাহলে কই বিজেপি সরকার আসার পরে কই তড়িঘড়ি করে সিবিআই পারলো তার মানে এই আরজি করের আসল খুনি বা বলতে পারেন যে আবেশ ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারলো কি? পারলো না। এখানে তো মনে হচ্ছে যে সত্যি বিজেপি সরকার বা কেন্দ্র পরিচালিত করছে না। এখানে মনে হচ্ছে যে শাসক দলের যে বিরোধী দল রয়েছে, মানে আগের যে দল ছিল তৃণমূল দল, সেই দল মনে হচ্ছে যে কোথাও না কোথাও মমতা ব্যানার্জি বা আবেশ ব্যানার্জি ইনারাই মনে হচ্ছে সিবিআইকে পরিচালিত করছে। কথাটা আপনাদের হয়তো মনে হবে যে এটা আমি কি বলছি, বা হয়তো অবাক হবেন, কিন্তু অবাক হওয়ার মতো না। এখানে আপনারা জাস্ট একটু ব্রেন থেকে ভাবুন, বুঝতে পারবেন যে কেন্দ্র যদি পরিচালিত করতো সিবিআইকে, তাহলে এখন যিনি অভয়ার মা, যিনি তিলোত্তমার মা, যেই মা মানে বর্তমান কিন্তু বিধায়ক, উনি বিধায়ক হয়েও কেন দ্রুত অ্যাকশন নেওয়া হচ্ছে না? যেখানে তিলোত্তমার মা নিজে বলেছিলেন যে বিচার পেতে গেলে ক্ষমতা অবশ্যই দরকার, তো উনি ক্ষমতায় এসেছেন, তারপরও সিবিআই কেন একটা জায়গায় স্টপ? কেন তিলোত্তমার মা বলছেন আমি অনেক কিছু ভেবে এই কথাটা আপনাদের কাছে বলছি। তিলোত্তমার মা নিজের মুখে বলছেন যে যখন থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তখন থেকে সিবিআই কেন জানে না স্টপ। তাহলে কেন সিবিআই আজকে সত্যি সত্যি বিরোধী দলের কথা শুনছে, বা কেন তাদের কথা মতো সিবিআই আজ স্টপ? কি এমন সিবিআইয়ের কাছে বাধা রয়েছে, কি এমন সিবিআইয়ের কাছে বড় সড়ো কমজোর, বা বলতে পারেন যে কার পারমিশন সিবিআইয়ের কাছে রয়েছে, যে পারমিশন অনুযায়ী সিবিআই পুরো থমকে গেছে? যেই মানে সংস্থাকে আমরা মনে করি যে সিবিআই যখন কোনো কেস নেই তো সেই কেসটার একটা হ্যাস্তন্যাস্ত হবে, মানে অপরাধী সামনে আসবে, সেখানে দেখুন সিবিআইয়ের উপরে আজকে ভরসা করতে পারছে না। তিলোত্তমার মাও বলছেন যে না, সিবিআই কোনো কাজ করছে না। তাহলে কি মোদির উপরেও আরও কেউ রয়েছে যারা সিবিআইকে পরিচালিত করছে? কেন্দ্রেরও এখানে কি কোনো হাত নেই সিবিআইয়ের উপর? আপনারা একটু ভেবে বলবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। এবার দেখুন এক মাস্টার মাইন্ড, যিনি শ্লীলতাহানি, দুর্নীতির, তোলাবাজির মাস্টার মাইন্ড, যাকে ফাইনালি এবার কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর ব্যক্তিটিকে বড় মাথা, নিশ্চয়ই বুঝতে পারছেন এই তোলাবাজি, শ্লীলতাহানি, এই দুর্নীতির অভিযোগের পেছনে কারা থাকতে পারে। একটু হলে হয়তো হিংস পাচ্ছেন আপনারা, আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে শুনুন কথাগুলো। কলকাতা এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। শ্লীলতাহানি, মহিলাদের ওপর অত্যাচার এবং তোলাবাজির মতো গুরুতর অভিযোগে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হলেন কলকাতার পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা 11 নম্বর বড়োর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। কি বুঝতে পারছেন কিছু? মানে এই সমস্ত পদে থাকা ব্যক্তিগুলোই এই তোলাবাজি, এই শ্লীলতাহানি, এই সমস্ত কিছু মেয়েদের ধর্ষণ ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু এই মাথারাই জড়িত।
যেভাবে আবেশ ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছিলেন গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, অথচ তারই ভাইপো এই ঘটনা ঘটেছে, মানে তারই বাড়ির লোক। সমস্ত মাথাগুলো এদের কতটা প্রভাব হলে ভাবতে পারছেন যে এরা চেয়ারে বসে, জনতার সহায়তায় চেয়ারে বসছে, আর তারপরে জনতাকে এরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কিভাবে এলো পুলিশের জালে এবার আপনাদেরকে বলি। পুলিশ সূত্রে খবর, সন্তোষপুরের বাসিন্দা এই নেতার বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় 2টি পৃথক অভিযোগ দায়ের হয়েছিল। গত 23 জুন অভিযোগের ভিত্তিতে পুলিশ 2টি আলাদা ফৌজদারি মামলা রুজু করে। এরপর দীর্ঘ তদন্ত ও তথ্য প্রমাণের সংগ্রহের পর শুক্রবার রাত 12:30 নাগাদ পুলিশ তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। মামলার ধরন ও অভিযোগের ভয়াবহতা, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে 2টি আলাদা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রথম মামলা মহিলাদের উপর অত্যাচার। এরা মহিলাদেরকে দেখে এতটাই এরা প্রলোভন হয়, বা এরা এতটাই মহিলাদেরকে মানে দেখলে এদের লোভ থামে না, ঠিক আছে? এটি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ অনুযায়ী নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে কাজে বাধা, শারীরিক আঘাত, সম্প্রতি ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং বিনা অনুমতিতে অনধিকার প্রবেশের অভিযোগও রয়েছে। এমনকি এক মহিলার পোশাক টেনে অপমান করার মতো গুরুতর অভিযোগও রয়েছে এই ব্যক্তিটির নামে। এই সবকটি জামিন অযোগ্য ধারা। এই সবকটির বিরুদ্ধে যে তাকে মামলা করা হয়েছে সেখানে জামিন অযোগ্য ধারা। দ্বিতীয় মামলা তোলাবাজি ও আর্থিক অনিয়ম। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকা সন্ত্রস্ত করে এই তোলাবাজির চক্র চলত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। রাজনৈতিক প্রশাসনিক চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে ওই এলাকার ওই নেতার প্রভাব ও দাপট নিয়ে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছিল। তার গ্রেপ্তারির পর এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হলেও মানে সে যে গ্রেপ্তার হয়েছে রীতিমতো সেখানকার স্থানীয়রা একটু স্বস্তি পেয়েছেন। রাজনৈতিকভাবে শাসক দলের অস্বস্তি অনেকটাই বেড়ে গেছে, বাড়বেই, ওই যে বড় মাথা। তো তদন্তকারী পুলিশ আধিকারিকরা এখন খতিয়ে দেখছেন এই তোলাবাজির চক্রের সাথে আরও প্রভাবশালী কেউ জড়িত রয়েছে কি না। ধৃত তারকেশ্বর চক্রবর্তীকে আজই আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাতে পারে বলে জানা গেছে। তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছেন, যেটা পুলিশ আবেদন জানাবেন, ঠিক আছে? এই যে বড় বড় মাথাগুলা, যেই মাথাগুলোকে নিয়ে মানে এক একটা করে, বুঝতেই পারছেন বর্তমান সরকার শুভেন্দু অধিকারী এইসব নিয়ে বেশ একটা উনি পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন, শুভেন্দু অধিকারী মানে বর্তমান মুখ্যমন্ত্রী জানি না কেন আরজিকর বিষয়ে থমকে রয়েছেন, হুঙ্কার দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন কাজ হচ্ছে না। কোথাও না কোথাও আমরা নিরাশ, আমরা কোথাও না কোথাও হতাশায় ভুগছি। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি শুধু এই ব্যাপারে না, উনি রীতিমতো দেখুন এই যে আরেকটা বিষয়ে উনি মারাত্মক কথা বলেছেন পাতালের ভিতরে থাকলেও খুনিকে বা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। পাতালে থাকলেও তাকে খুঁড়ে বের করতে হবে, এমনটাই উনি বলেছেন। বাগনানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠার পরই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর শনিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন কোনো অভিযুক্তকে ছাড়া হবে না। এদিন মৃতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাকি অভিযুক্তরা পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করা হবে, গ্রেপ্তার করা হবেই তাদের। মৃত পরিবারের হাতে এদিন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে উনি বলছেন যে বিডিও অফিসে অস্থায়ী চাকরি দেওয়া হলে মৃতের বড় মেয়েকে বিডিও অফিসে চাকরি দেওয়া হয়েছে। মৃতের পরিজনরা জানালেন অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এলাকা ছাড়া ছিলেন বাগনানের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ মফিজুল ইলাম। গত
17 জুন মফিজুলের বাড়ির সামনে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়ো হন কাটমানি ফেরতের দাবিতে, জানিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কয়েক মিনিটের মধ্যে এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মফিজুল এবং তার দলবদল বিজেপি কর্মীদের উপর চড়াও হন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, আর সেই ঘটনায় গুরুতর জখম হন কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না, আমরা ব্যবস্থা নেব কঠোর। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের কারো বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশের উপর আস্থা রাখুন, যেটা পুলিশ পারবে না সেখানে সিআইডি কাজ করবে। বাগনানের ঘটনার পর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সিআইডির হাতে তদন্ত ভার যায়। মৃতের পরিবারকে জেলা প্রশাসন 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করে। এরপর এদিন মৃত বিজেপি কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেন। মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু বলেন, জেলা শাসককে ধন্যবাদ জানায়। জেলার বিপর্যয় তহবিল থেকে প্রথমে 4 লক্ষ টাকা পরিবারকে সাহায্য করেছিলেন, এবার আমি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা দিলাম। ওর বছর 22 বড় মেয়েকে আমরা নিয়ম মেনে বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরিও দিলাম। অভিযুক্তদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি পুরো বিষয়টা পর্যালোচনা করছি। আমাকে পুলিশের তরফে জানানো হয়েছে মোট 51 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক পাতালের ভিতরে, বুঝতে পারছেন, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রমাণ রয়েছে, তাদের প্রত্যেককে সিআইডি গ্রেপ্তার করবে। হেফাজতে থাকাকালীন চার্জশিট পেশ করতে হবে এবং কাস্টাডি ট্রায়াল যাতে শুরু করা যায় সেই ব্যবস্থাও করতে হবে, এবং ভারতীয় ন্যায় সংহিতাতে যেসব শাস্তির বিধান রয়েছে সেটা দেওয়া হবে। পুলিশ মন্ত্রীর পাশাপাশি আইনও আমি দেখি। চার্জশিট দিয়ে দিলে আমি স্পেশাল পিপিও নিয়োগ করব, যাতে কম সময়ের মধ্যে চার্জশিটে তদন্তকারী অফিসার যে শাস্তির সুপারিশ করবেন সেই শাস্তি যাতে পায় তা নজরদারি করব। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত বিজেপি কর্মীর বড় মেয়ে রিম্পা দে বলেন, আমি বড় মেয়ে, মুখ্যমন্ত্রী আমাকে একটা চাকরি দিয়েছেন, সেটা অস্থায়ী। ঠাকুমা দাদুর চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করে দেবেন, আর আমার মায়ের হাতে 5 লক্ষ টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য এক মেয়ে বলেন, আতঙ্কে রয়েছে, নৃশংস খুনিরা যতক্ষণ না ধরা পড়ছে, যতক্ষণ না ফাঁসি দড়িতে ঝুলছে, ততক্ষণ কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তদন্ত চলবে, বিচার কার্য এগোবে এবং দোষীদের শাস্তি হবে বলে আশ্বস্ত করেছেন। প্রশান্তদের স্ত্রী বলেন, আমরা দোষীদের ফাঁসি চাই, সিআইডি তদন্তে আমরা খুশি। মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন সবাই ধরা পড়বেই পড়বে। অন্যদিকে মহরম পালন নিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, মহরম যারা পালন করছেন তাদের ধন্যবাদ। অস্ত্রের আস্ফালন দেখা যায়নি, পুলিশকেও ধন্যবাদ। আগে আইনের শাসন ছিল না, এখন আইন মেনে সবটা হচ্ছে। মানে এর আগে যখন মহরম হয়েছে তখন কিন্তু রীতিমতো অস্ত্র বা বুঝতে পারলেন যে মহরমের সময় কিন্তু একটা হয়েছিল দাঙ্গা, মারামারি বা মার্ডার হয়েছিল, কিন্তু এবার সেটা হয়নি, সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করছে। যাই হোক, এই বিষয়ে দেখুন যে কতটা মুখ্যমন্ত্রী দ্রুত অ্যাকশান নিচ্ছেন এই যে বাগনানের ঘটনাতে। কিন্তু বিশ্বাস করুন, আরজি করে ঘটনাটা কি হচ্ছে সত্যি বুঝতে পারছি না। যেমন তামান্নার খুনেও কিন্তু দ্রুত অ্যাকশান, তামান্নার খুনেও প্রায় প্রত্যেকে এবার কিন্তু পুলিশের আওতা বা পুলিশের গ্রেপ্তারের মধ্যে রয়েছে। দিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন হত্যাকাণ্ডে অবশেষে মিলতে চলেছে পূর্ণাঙ্গ বিচার, বুঝতে পারছেন। বিধানসভায় তামান্নার মায়ের পাশে দাঁড়ানোর আরতি জানানোর পর নিজের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছে তামান্না খুনের আরও 12 জন প্রধান অভিযুক্ত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ধৃতদের নামের সমস্ত তালিকা প্রকাশ করেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার সমাজ মাধ্যম পোস্টে পরিষ্কার জানিয়েছেন যে রাজ্য প্রশাসনের জন্য তামান্নার পরিবারকে দ্রুত ন্যায় বিচার দেওয়া সবচেয়ে বড় অগ্রাধিকারের বিষয়।
আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নদিয়া জেলার কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের এই ঝোড়ো অভিযান অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে রাজ্য কানুন ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা অর্জনের পথে আরও এক ধাপ শক্তভাবে এগিয়ে গেল। দেখুন তামান্নার ব্যাপারটা কত দ্রুত কাজ হচ্ছে বলুন তো, যেখানে মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে এই ব্যাপারটা দ্রুত বিচার পাওয়ার একটা অগ্রাধিকার, কিন্তু আর্জি করে এমন কি ঘটনা আছে, এমন কে আছে যাকে মানে বর্তমান যে সরকার বিজেপি সরকার এই যে পাল্টেছে, বিজেপি সরকারও তাকে করতে পারছে না, মানে এই ব্যাপারটাকে একটা শেষ করতে পারছে না। শুভেন্দু অধিকারী বলছেন বিচার পাবে, কিন্তু কতদিনে এটা উনি আশ্বাস দিতে পারছেন না। শুভেন্দু অধিকারী ডাইরেক্ট নাম শোনার পরেও তিলোত্তমার মায়ের মুখ থেকে উনি ডাইরেক্ট পারমিশন দিতে পারছেন না যে ওনাকে গ্রেপ্তার করা হোক। ভাবতে পারছেন আরজি করের ঘটনাটা তাহলে কত বড় ষড়যন্ত্র বা কত বড় খেলা নিয়ে তিলোত্তমাকে এই ধরনের ঘটনার শিকার ঘটানো হয়েছে বা তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যাই হোক, অবশ্যই আমি নেক্সট তথ্য পেলে আপনাদের কাছে জানাবো, তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন। টাটা।